আসসালামু আলাইকুম। আ আশা করি সবাই ভালো আছেন। সম্প্রতি প্রথম আলোতে একটা নিউজ দেখলাম যে ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা আগস্ট মাসে অনুষ্ঠিত হবে এবং দেরি হওয়ার সম্ভাবনা একটু কম। এর আগে আমরা দেখেছি ৪১ থেকে ৪৩, ৪৪ কিংবা ৪৫-ও যদি বলেন ৮ থেকে ৯ মাস সময় পাওয়া যাইত। আর ৪১তম বিসিএসে তো প্রায় ৯ মাস সময় ছিল। ১০ মাসও দেওয়া হইতো লিখিত পরীক্ষার সময়। প্রিলি এবং লিখিত পরীক্ষার মাঝে ৯ থেকে ১০ মাস, সর্বনিম্ন ৮ মাস গ্যাপ থাকতো। কিন্তু ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পর দেখা গেল যে লিখিত পরীক্ষার জন্য সময় দেওয়া হয়েছে মাত্র ৩ মাস। মে, জুন এবং জুলাই। সম্ভবত আগস্ট মাসেই পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা। এইটার থেকে যারা একটা বিষয় ক্লিয়ার, যারা প্রথমবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে তাদের জন্য কিন্তু কঠিন হতে যাচ্ছে। কারণ সে যদি জেনারেল ক্যাডার পরীক্ষার্থী হয় তাকে কত নাম্বার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে? ৯০০। আর সে যদি বোথ ক্যাডারের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় তাহলে তাকে ১২০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, যেটা ৩ মাসের প্রস্তুতি। আসলে খুব নগণ্য একটা সময় যদি সঠিকভাবে কাজে লাগানো যায়। তারপরেও অন্তত ৬টা মাস প্রয়োজন হয়। তো সুতরাং আগামীতে যারা বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন কিংবা এই বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য যারা আগ্রহী, তারা এখন থেকে একটা কম্বিনেশন, মানে প্রিলি এবং লিখিত পরীক্ষার কম্বিনেশনের মাধ্যমে তাদের প্রস্তুতি নিতে হবে। না হলে আপনি লিখিত পরীক্ষায় সম্ভবত ভালো করতে পারবেন না। কারণ ২ মাসের লিখিত পরীক্ষার প্রস্তুতি ইটস কোয়াইট টাফ। ওকে। আর পিএসসির চেয়ারম্যান মহোদয় যে কথাটা বলেছেন যে আগামীতে বিসিএসগুলো ১ বছরের মধ্যে শেষ করা হবে, তাহলে দেখা যাচ্ছে যে আপনি আরও কম সময় পাচ্ছেন। অর্থাৎ আপনি ১ থেকে ১.৫ মাসও পেয়ে যেতে পারেন। হ্যাঁ, ৪৭ বা ৪৮-এ যারা পরীক্ষা দিবেন, বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তারা যদি প্রিলি টেকেনও, তবুও কিন্তু আপনাদের দেখা যাচ্ছে ১.৫ থেকে ২ মাসের বেশি সময় আপনি পাবেন না। তো এই ১.৫ থেকে ২ মাসে আপনি যদি নতুন, মানে ফ্রেশ হন আর কি, ফ্রেশার হন লিখিত পরীক্ষার ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না। সুতরাং যারা ৪৭তম প্রিলি ক্যান্ডিডেট আছেন, বিসিএস যারা ৪৭তম বিসিএস এর অংশগ্রহণ করবেন, ৪৭তম বিসিএস এর বিজ্ঞপ্তি মেবি এই বছরের ৩০শে নভেম্বর প্রকাশিত হতে যাচ্ছে। আর লিখিত পরীক্ষা, প্রিলিমিনারি পরীক্ষা হবে সম্ভবত আগামী বছরের ফেব্রুয়ারিতে। এরকম একটা সম্ভাবনা আছে। তো ফেব্রুয়ারি মাসে যদি প্রিলিমিনারি পরীক্ষা হয়, আপনাকে হয়তো এপ্রিল মাসেই লিখিত পরীক্ষার জন্য বসা লাগবে। সুতরাং এখন থেকেই আপনি একটা কম্বিনেশন শুরু করেন। আপনি যদি পিএসসির প্রিলি এবং লিখিত এই সিলেবাসটা যদি নামান, তাহলে কিছু কিছু বিষয়ের মিল খুঁজে পাবেন। হ্যাঁ, তাহলে এখন থেকে আপনি যে বিষয়গুলো দুটোর ক্ষেত্রেই কমন, সেই বিষয়গুলো নিয়ে প্রিপারেশন নেওয়া শুরু করেন। বাংলা থেকে শুরু করে ইংরেজি, বাংলাদেশ কিংবা বিজ্ঞান, গণিত, এই বিষয়গুলো যেগুলো প্রিলি এবং লিখিত দুটো সিলেবাসই কভার করে, সেগুলো আপনি একই সাথে পড়ে রাখবেন। এখন যেহেতু আপনি এখনও ৭ থেকে ৮ মাস সময় পাচ্ছেন, সুতরাং এটা কিন্তু আপনার জন্য এখনই উত্তম সময় প্রিলি এবং লিখিত পরীক্ষার কম্বিনেশনের মাধ্যমে প্রস্তুতি নেওয়া। আমি আমার একটা নিউজ দেখে মনে হলো যে যারা ৪৭তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করবে ওদেরকে একটু জানান দেওয়া যে আসলে প্রিলি আর লিখিত পরীক্ষার প্রস্তুতিও কীভাবে একসাথে নেওয়া যেতে পারে। হ্যাঁ, তো এই সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করি। বাংলা পরীক্ষায় আপনারা যখন পড়বেন, বাংলার জন্য তো প্রিলিতে ৩৫, লিখিত পরীক্ষায় ২০০। তো খেয়াল করলে দেখবেন যে বাংলায় যখন প্রিপারেশন নেবেন, তখন লিখিত পরীক্ষার কিছু প্রিপারেশন আপনার অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, অর্থাৎ আপনি তো বাংলা সাহিত্য পড়তেছেন, যেটাতে ২০ নাম্বার আছে, তাই না? তো আপনি যখন আবার লিখিত পরীক্ষার জন্য বাংলা সাহিত্যের প্রস্তুতি নেবেন, তখন দেখবেন প্রিলিটা দিয়েই ম্যাক্সিমাম কাভার হয়ে যাচ্ছে। সুতরাং এখন থেকে যদি একটু লিখিত পরীক্ষার প্রশ্নগুলো দেখে নেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রিলি পরীক্ষার প্রস্তুতি দিয়েই বাংলা সাহিত্যের কি প্রস্তুতি হয়ে যাচ্ছে। সুতরাং বাংলা সাহিত্যের জন্য যে 10টা প্রশ্ন আসে, ৩×১০ = ৩০, অথবা 5টাও এসে থাকে, 6 করে থাকে। তো যেভাবে আসুক না কেন, 30 নাম্বার বরাদ্দ। তো এই 30 নাম্বারের জন্য কিন্তু প্রিলিমিনারি থেকে আপনি কি প্রস্তুতি নিতে সক্ষম হবেন। সুতরাং সাহিত্যটা এমনভাবে পড়ুন যাতে প্রিলি এবং লিখিত দুটোই একসাথে কাভার হয়ে যায়। যদি আপনি বিগত বিসিএস বাংলা লিখিত পরীক্ষার প্রশ্নগুলো দেখেন, আপনার ধারণা তৈরি হবে। হ্যাঁ, সুতরাং আপনারা যখন বাংলা সাহিত্যের প্রিপারেশন নেবেন, প্রিলি এবং লিখিত একসাথে মাথায় রেখেই প্রস্তুতিটা নেবেন। ওকে। বাংলা সাহিত্য
বললাম বাংলা ব্যাকরণটা সম্পর্কে একটু বলি। বাংলা ব্যাকরণে তো পিলিতে 15 নম্বর থাকে আর লিখিত পরীক্ষায় থাকে দ্বিগুণ, অর্থাৎ 30 নাম্বার। আপনি যখন বাংলা ব্যাকরণের প্রিপারেশন নিচ্ছেন তখন কিন্তু আপনার বাংলা লিখিত পরীক্ষার প্রস্তুতি হয়ে যাচ্ছে, অজান্তেই হয়ে যাচ্ছে। শুধু যদি একটু কেয়ারফুল হন তাহলে দেখবেন যে এর সাথে সাথে আপনার লিখিত পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে। বাংলা লিখিত পরীক্ষার সিলেবাসটা যদি একটু নামান আপনারা ডাউনলোড করেন পিএস ওয়েবসাইট থেকে, তাহলে দেখতে পাবেন এখানে 5টা আইটেম আছে। হ্যাঁ, শব্দ গঠন, অর্থাৎ বিভিন্ন উপায়ে শব্দ গঠন করা, শব্দ গঠনের যে বিভিন্ন নিয়ম কানুন, বানান পিলিতে একটি আসে 1 নম্বর। কিন্তু এখানে বানান তো পড়বেনই, সাথে সাথে বাংলা একাডেমি যে বানান রীতি দিয়েছে বাংলার জন্য কিংবা বিদেশি শব্দের জন্য কিংবা প্রমিত বাংলা বলেন কিংবা সংস্কৃত বলেন, এগুলো একটু পড়ে রাখবেন, তাহলে আপনার একই সাথে বানানের প্রিপারেশন হয়ে যাচ্ছে। বাক্যশুদ্ধি অর্থাৎ পূরক অপূরক, বিভিন্ন যে নিয়ম আছে, বাহুল্য দোষ, তারপর গুরুচণ্ডালী দোষ, তাই না, তারপর প্রবাদজনিত যে ভুল আছে, প্রত্যয়জনিত সমাসজনিত যে অশুদ্ধি, এইগুলো আপনার পিলিতেই হয়ে যাচ্ছে। সুতরাং আপনি লিখিত পরীক্ষা এখানে এগিয়ে থাকবেন। প্রবাদ প্রবচনে এখানে 6 নম্বর পর্যন্ত থাকে। এখানে আপনি প্রিলিমিনারি যেটা পড়বেন, প্রিলিমিনারিতে শুধু কিন্তু প্রবাদ পড়া হয়, অর্থাৎ বাগধারা পড়া হয়, প্রবচনটা কিন্তু আর পড়া হয় না। সাথে সাথে প্রবচনটাও পড়ে নিতে পারেন, তাহলে হয়ে যাবে। আর একটা আছে বাক্য গঠন, এই বাক্য গঠনটা পিলিতে হয়ে যায়। আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে নবম দশম শ্রেণীর যে বিগত বাংলা ব্যাকরণটা আছে এটা পড়ে ফেলবেন, এখান থেকে পড়লেই আপনার বাংলা লিখিত প্রিপারেশন শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর পিলিটটা যেহেতু পড়তেছেন, সুতরাং পিলি এবং লিখিত এই 60 নাম্বার একসাথে প্রস্তুতি নেবেন বাংলার ক্ষেত্রে। বাকিগুলোর জন্য চিন্তা নাই, বাকিগুলো আপনি পরীক্ষার পরে পড়ে নিতে পারবেন। ওকে, বাংলার ক্ষেত্রে এখানে আর কিছু পড়ার নাই। হ্যাঁ, ইংরেজিতে আসেন। ইংরেজি প্রিলিমিনারিতে তো 35 নাম্বার থাকে আর লিখিত থাকে 200। এখন ইংরেজি লিখিত পরীক্ষার জন্য কি করবেন? লিখিত পরীক্ষার জন্য যারা সত্য কথা বলতে আসলে কিছু পড়ার থাকে না, আবার পড়লে অনেক কিছু। যদি আপনি না পারেন তাহলে অনেক কঠিন, আর যদি আপনার দক্ষতা থাকে ইংরেজিতে তাহলে আসলে কিছু পড়ার নাই। তারপরেও কিছু বিষয় আছে কমন, যে বিষয়গুলো প্রিলিমিনারির সাথে আপনি মিল খুঁজে পাবেন। ভোকাবুলারিতে 2 নাম্বার পান আপনি, হ্যাঁ, প্রিলিমিনারি পরীক্ষায় 2 কিংবা 3, হ্যাঁ, এমন নাম্বার থাকে পিলিতে। কিন্তু লিখিত পরীক্ষায় ভোকাবুলারির উপরই 20 থেকে 25 নাম্বার থাকে, পিওর ভোকাবুলারির উপরে। অর্থাৎ বলা হয় যে শব্দ দেওয়া হয় 10টা অথবা 5টা, বলা হয় যে এই শব্দগুলোর কি বিপরীত শব্দ লিখুন, অ্যান্টোনিম, এবং ওই অ্যান্টোনিম দিয়ে বাক্য লিখুন। এখানে থাকে 10, 45 পর্যন্ত এটাই হয়ে এসেছে, 44 পর্যন্ত এটাই হয়ে এসেছে। হ্যাঁ, তারপর আপনার কিছু শব্দ দিয়ে দেয়, কিছু শব্দ বা শব্দ যুগল এমনটা দিয়ে দেয়, এবং সেগুলো দিয়ে বাক্য রচনা করতে বলে। ওকে, অথবা সেগুলোর মিনিং লিখতে বলে। হ্যাঁ, আচ্ছা, তারপর এই ভোকাবুলারি যদি আপনি পড়েন পিলিতেও হয়ে যাবে, আপনার লিখিত পরীক্ষাও কিন্তু কাজে দিবে। আর আপনি যদি ভোকাবুলারি না জানেন, একটা বিশাল বড় প্যাসেজ থাকবে, আপনি কিন্তু বুঝবেন না। ভোকাবুলারিটা অবশ্যই ইম্পর্টেন্ট জানা। সুতরাং ভোকাবুলারি যদি আপনি জানেন, আপনি ডিরেক্ট প্যাসেজ সহ কিংবা ট্রান্সলেশনের ক্ষেত্রে হেল্প পাবেন, প্যাসেজের ক্ষেত্রে হেল্প পাবেন, আপনি রচনা লেখার ক্ষেত্রে আপনার ভোকাবুলারি সমৃদ্ধ হলে আপনি ভালো ভালো শব্দভাণ্ডার ইউজ করতে পারবেন, সব দিকেই আপনি হেল্প পাবেন। সুতরাং ভোকাবুলারিটা খুব ভালো দখলে রাখুন। হ্যাঁ, পিলির পাশাপাশি লিখিত পরীক্ষা এটা কাজে দিবে। ওকে, প্রিলিমিনারিতে আপনি পড়েন ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের যে ইন্টারচেঞ্জ, হ্যাঁ, যেমন ফেইল থেকে নাউন ফর্মটা কি ফেইলিওর, তাই না, এরকম বিভিন্ন পার্টস অফ স্পিচের ইন্টারচেঞ্জ, এটা আপনি পিলিতেই পড়েন। এটা একটু ভালো করে পড়বেন যাতে লিখিত পরীক্ষায় আর পড়া না লাগে, আপনি সেই সময়টা কিন্তু পাবেন না। এটাতে 5 নম্বর থাকতো আগে। ওকে, 46 অবশ্য আসে নাই। আর সেন্টেন্স কম্বিনেশন মানে কানেক্টরসের ব্যবহার, এটা 46 এসেছিল। 2টা বাক্য দিয়েছিল, বলেছিল এগুলো কানেক্ট করতে, এরকম মোট 4টা বাক্য ছিল, 2টা বাক্যে কনভার্ট করতে বলেছিল, 10 নম্বর ছিল। তো এই কানেক্টরস থেকে কিন্তু প্রশ্ন আসে। সুতরাং কানেক্টরসের ব্যবহারটা আপনি ব্যাকরণ অংশে জেনে নেবেন, তাহলে আপনার লিখিত পরীক্ষার ক্ষেত্রে আর সময় দেখার দরকার নাই। পাংচুয়েশন, হ্যাঁ, পাংচুয়েশনের ব্যবহারটাও জেনে নেবেন, এটাও কিন্তু আপনার কাজে লাগবে। আপনি যদি লেখার সময় সঠিক পাংচুয়েশন ইউজ করতে না পারেন, আপনার বানান যদি ভুল হয় কিংবা আপনি যদি কমা সেমিকোলনের ব্যবহার লিখিত পরীক্ষায় ভুল করেন, তাহলে কিন্তু অবশ্যই এটা স্যারেরা কিন্তু এই বিষয়গুলো খুব নেগেটিভলি নেয়। সুতরাং পাংচুয়েশনের ব্যবহারটা আপনার জন্য জানা জরুরি। হ্যাঁ, লিখিত পরীক্ষার ক্ষেত্রে যেগুলো আপনার পিলিতে লাগে
পিলির এগুলো কিন্তু লিখিত পরীক্ষা হেল্প হয়, সুতরাং আপনি যদি একটু কেয়ারফুল থাকেন এই সাথে সাথে আপনার পিলির সাথে সাথে প্রস্তুতিটা হয়ে যাবে। বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে আসি, হ্যাঁ, আর ইংরেজি পরীক্ষার জন্য আপনি সাধারণত এখন থেকে, যেহেতু 47 সময় আছে, এখন থেকে আপনি একটু পত্রিকাটা একটু পড়বেন আধা ঘন্টা যদি পারেন, 1 ঘন্টা বা 1 ঘন্টা যদি না পারেন আধা ঘন্টাও একটু পড়ার চেষ্টা করবেন। ওকে, এটাতে আপনি যথেষ্ট সাপোর্ট পাবেন। ওকে, বাংলাদেশ বিষয়াবলী, হ্যাঁ, বাংলাদেশ বিষয়াবলীতে পিলিতে থাকে 30 আর লিখিত পরীক্ষায় 200। এখন বাংলাদেশের যে সিলেবাস প্রিলিমিনারির, এই প্রিলিমিনারি সিলেবাস দিয়ে কি লিখিত হয়? আসলে লিখিত পরীক্ষায় কিছু কিছু মিল থাকে, সম্পূর্ণভাবে কভার হয় না। লিখিত পরীক্ষায় কিছু কিছু মিল থাকে, হ্যাঁ, এই মিলগুলো আপনারা খুঁজে পাবেন। আপনারা এইটার জন্য নবম দশমের যে বাংলাদেশের বিশ্ব পরিচয় আছে, এই বইটা পড়বেন। এই বইটা থেকে আপনার লিখিত পরীক্ষায় অনেক সাপোর্ট পাবেন। হ্যাঁ, এই বইটা থেকে বিশেষ করে আপনি জিওগ্রাফি অফ বাংলাদেশ, টপোগ্রাফিক্যাল ফিচার, হ্যাঁ, বাংলাদেশের যে ভূপ্রকৃতি, ভৌগোলিক গঠন, এখান থেকে প্রত্যেকবার 20 মার্কের প্রশ্ন আসে। সুতরাং এটা যদি খুব ভালো মতো জানা থাকে তাহলে এখান থেকে আপনাকে লিখিত পরীক্ষার কাজ দিবে আপনার। ওকে, আচ্ছা, ক্ষুদ্র নৃগোষ্ঠী জনসংখ্যা, এই অধ্যায়টা ভালো করে দেখবেন, তাহলে এটা লিখিত পরীক্ষার কাজ দিবে। সংবিধানটা তো পিলতে লাগে 3 নম্বর থাকে, কিন্তু লিখিত পরীক্ষায় 40 নম্বর পর্যন্ত আসে, 40 কিংবা 45, আর কমপক্ষে 20 নম্বর। সুতরাং সংবিধানের আবার 2টা অধ্যায় আছে, লিখিত সিলেবাসে দেখলে বুঝবেন। একটা হলো সরাসরি কনস্টিটিউশন, 7 নম্বর টপিক যেটা, আর 8 নম্বর টপিক আছে অর্গানস অফ দ্য গভর্নমেন্ট, হ্যাঁ, মানে সরকারের যে সংগঠন যেগুলো আছে, 3টা অর্গান, একটা হলো লেজিসলেচার, একটা এক্সিকিউটিভ, আর একটা জুডিশিয়ারি। এই 2টা টপিক কিন্তু পুরো সংবিধান নির্ভর। এখন পিলিতে সংবিধান যখন পড়বেন তখন সংবিধানটা খুব ভালো মতো আত্মস্থ করে ফেলুন, আপনার ভাইবা পর্যন্ত কাজে লাগবে। সুতরাং এই সংবিধানটা খুব ভালো মতো পড়া যায়। ওকে, ভালো মতো এখান থেকে যদি দেখেন তাহলে আপনি লিখিত পরীক্ষার সময় বাকি টপিকগুলোতে মনোযোগ দিতে পারবেন। সংবিধানটা আপনার ওইভাবে পড়া লাগবে না, আগে থেকে জেনে যাবেন, এটা আগে থেকেই পড়ে রাখবেন, সেটা ভালো হবে, এগিয়ে থাকবেন আপনি। আর একটা আছে লিবারেশন ওয়ার অ্যান্ড ইটস ব্যাকগ্রাউন্ড, বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ, এখান থেকে তো দেখেছি আমরা যে একবার 55 মার্কের প্রশ্ন হয়েছিল হাইস্ট, আর সাধারণত এখন একটু কমে গেছে, 20 মার্কের প্রশ্ন আসে। তো এটা তো আমাদের সেই ছোটোবেলা থেকেই পড়া, আরও একটু যদি পড়ে রাখেন তাহলে বাংলাদেশ বিষয়াবলী থেকে এখান থেকে মুক্তিযুদ্ধ থেকে 2 বা 3 মার্ক আসে, লিখিত পরীক্ষায় 20 থেকে সর্বোচ্চ 50 এরকম কমন চলে আসে। সুতরাং এই জিনিসগুলো বাংলাদেশ বিষয়াবলী থেকে দেখতে পারেন। আচ্ছা, পিলির সাথে এগুলো মিল আছে, পিলির সাথে মিল থাকার কারণে এই বিষয়গুলো একই সাথে হয়ে যাচ্ছে, একই সাথে একটু পড়ে রাখতে পারেন, পড়লে সেটা ভালো হয়। আচ্ছা, আর বিজ্ঞান, আন্তর্জাতিক বিষয়াবলী পড়ার কিছু নাই। আন্তর্জাতিক বিষয়াবলী প্রায় 65 থেকে 75 আসে হলো রিসেন্ট ইনফরমেশন, হ্যাঁ, ওগুলো পরীক্ষার পরের যে 2 থেকে 3 মাস সময় পাওয়া যায়, এই সময়টাতে পড়তে হবে, আগে থেকে তেমন পড়ার কিছু নাই। তবে আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য যদি কোনো মৌলিক বই পড়তে চান দেখতে পারেন, কিন্তু না পড়লেও পরে পড়ে ফেলতে পারবেন, এটাতে সমস্যা হওয়ার কথা না। মানসিক দক্ষতার ব্যাপারটা আসি, মানসিক দক্ষতার পিলিয়ার লিখিত বা দুটোই সেম থাকে এই সিলেবাসটা। তো যদি আপনি পিলিটা খুব ভালো করে পড়েন তাহলে আপনার লিখিত পরীক্ষার জন্য আর পড়ার কোনো প্রয়োজন নেই। ওকে, তারপর বিজ্ঞানে 15 নম্বর থাকে পিলির জন্য, আর লিখিত পরীক্ষার জন্য থাকে 100। এই 100-র ভিতরে আবার আইসিটি আছে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স আছে, আর সাধারণ বিজ্ঞান মানে জেনারেল সায়েন্স আছে। জেনারেল সায়েন্সে তো 60, আর ইলেকট্রনিক্সে 15, আর আইসিটিতে 25। এখন এই 60 মার্কের জন্য কী কী পড়বেন? 60 মার্কের জন্য এখানে অনেকগুলো অধ্যায় আছে, আলো, শব্দ, হ্যাঁ, চুম্বক, অম্লক্ষার, লবণ, এরকম বিভিন্ন অংশে বিভক্ত আছে। এখন যদি আপনি পিলি পড়েন, পিলির টপিকটা কোনো একটা টেক্সট বুক থেকে পড়ে ফেলবেন। সাধারণত বিজ্ঞানের যে বিগত যে পুরনো যে টেক্সট বুক ছিল এটা পড়লে একটু বেশি ভালো হবে। পুরনো যে টেক্সট বুক আছে এখান থেকে আপনারা দেখতে পারেন, যেমন শব্দ, এটা আছে 13তম অধ্যায়ে, হ্যাঁ। তারপর আমাদের সম্পদ, এটার জন্য আপনাকে 4র্থ অধ্যায় এবং 7ম অধ্যায় পড়তে হবে। 4র্থ অধ্যায় এবং 7ম অধ্যায় আমাদের সম্পদ এখান থেকে পাওয়া যাবে। পলিমার আছে, এটা 18তম অধ্যায় আছে, 18তম অধ্যায়, অষ্টাদশ অধ্যায় খাদ্য পুষ্টি, এটা আছে 3য় অধ্যায় খাদ্য পুষ্টি, 3য় অধ্যায় থেকে পাওয়া যাবে। রোগ এবং স্বাস্থ্য সুরক্ষা, হ্যাঁ, ডিজিজ অ্যান্ড হেলথ কেয়ার, এটা 2য় এবং 12তম, 2টা অধ্যায় পড়লে এখান থেকে হয়ে যাবে। এগুলো কিন্তু আপনার সব পিলিতেই লাগতেছে, পিলি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই টপিকগুলো আছে, হ্যাঁ। সুতরাং আপনি যদি এই পিলি পরীক্ষায় আপনি যে কোনো একটা বই পড়তেছেন, হ্যাঁ, ওরাকল পড়তেছেন কিংবা জর্জ ধরেন পড়তেছেন, এখন পড়ার পাশাপাশি আপনি একটু টেক্সট বুকটাও পড়ে ফেলবেন। হবে কি, টেক্সট বুক থেকে তো পিলির প্রশ্নগুলো হয় বেশিরভাগ জানেন,
তাহলে আপনার লিখিত পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু আপনি এগিয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনি দেখা গেলো যে 50% পড়ে ফেলতে পারতেছেন প্রিলির সাথে সাথেই। তাহলে কিন্তু এই জিনিসগুলো আপনার জন্য ভালো হবে। আর অধ্যায় 14 পুরনো যে বিজ্ঞান বইয়ের অধ্যায় 14 বিদ্যুৎ, ওইটা ইলেকট্রিক্যাল অংশে কাজ দিবে, এই অধ্যায়টাও পড়বেন। ওখানে অ্যাম্প্লিফায়ার, হ্যাঁ, তারপর লাউড স্পিকার, এরকম বিভিন্ন বিষয়গুলো আছে, কাজে দিবে। কম্পিউটার টেকনোলজির জন্য যেহেতু পিলিতে 15 নম্বর থাকে, লিখিত পরীক্ষা থাকে 25, পিলির 15টা খুব ভালো মতো পড়লে লিখিত পরীক্ষায় আপনার 50% প্রিপারেশন শেষ। ওকে। আর মুজিবুর রহমানের বইটা আপনারা পিলিতেই পড়বেন, তাহলে দেখবেন যে লিখিত পরীক্ষায় নতুন করে আর কিছু পড়তে হচ্ছে না। হ্যাঁ, প্রকৌশলী মুজিবুর রহমানের যে বইটা আছে এটা পিলিতে পড়লেই হয়ে যাবে, আর লিখিত পরীক্ষায় পড়ার প্রয়োজন পড়বে না। ওকে, আচ্ছা, তাহলে বিজ্ঞানটা আপনারা পিলির সাথে সাথে এই 5-6টা যে অধ্যায় মিল পাবেন এগুলো একটু ভালো মতো দেখে ফেলতে পারেন। সব থেকে যেটা লিখিত পরীক্ষায় মানে সময় প্রয়োজন হয় সেটা হলো গণিত। গণিতে সব থেকে বেশি সময় দেওয়া লাগে। আপনি যদি গণিতে একটু দুর্বল হন তাহলে তো আরও সমস্যা। তাহলে এখন গণিতের ক্ষেত্রে কী করবেন? গণিতের প্রিলিমিনারি যে সিলেবাসের যে টপিকগুলো আছে এগুলো কিন্তু রিটেনেও আছে, তাই আমাদের উচিত হবে এখন থেকেই গণিতটা একটু মানে করে ফেলা আর কি, কমপ্লিট করে ফেলা। তাহলে এই গণিতটা যদি আপনার আত্মস্থ থাকে তাহলে আপনি দেখবেন যে তখন দ্রুত আপনি কাভার দিতে পারবেন, সমস্যা হবে না। এখন গণিত কী পড়বেন? গণিত আপনি করবেন, জেনারেল ম্যাথটা করবেন আর হায়ার ম্যাথটা করবেন, ব্যাস। এই দুটো করতে পারলেই আপনার পিলিও হবে, আপনার লিখিত হবে, দুটোই একই সাথে হয়ে যাবে। সুতরাং প্রিলিমিনারি পরীক্ষার জন্য যে টপিকগুলো আছে, যেমন আপনি ধরেন বিন্যাস, সমাবেশ আর সম্ভাব্যতা, এই 3টে টপিক থেকে পিলিতে প্রশ্ন হয় 1টা অথবা 2টা। আর লিখিত পরীক্ষায় কিন্তু এখানে প্রায় 10 নম্বর আসে, না আসলে 5 নম্বর আসে। বিন্যাস সমাবেশ একবার বিন্যাস সমাবেশ থেকে আসে, একবার সম্ভাব্যতা থেকে আসে, সুতরাং 5 মার্ক এখানে কিন্তু আপনি পাবেন। আর তাহলে এটা হায়ার ম্যাথ থেকে করবেন, এটা কিন্তু জেনারেল ম্যাথে নাই। হায়ার ম্যাথ থেকে এটা আপনি যখন বিন্যাস সমাবেশ সম্ভাব্যতা প্রিলিমিনারির জন্য পড়বেন তখন হায়ার ম্যাথের 9ম 10মে হায়ার ম্যাথ থেকে এই অধ্যায়টা কমপ্লিট করে ফেলবেন, ব্যাস আপনার লিখিত পরীক্ষার প্রস্তুতি এখানেই শেষ। তাহলে আসেন কার্তেশীয় জ্যামিতি, এটা পিলিতে নাই, সুতরাং আপনি যদি চান হায়ার ম্যাথ থেকে করবেন, না চাইলে পিলি টাকার পরে করতে পারেন। ওকে। আর জেনারেল ম্যাথ থেকেও কিছু জেনারেল ম্যাথ কিছু টপিক আছে জেনারেল ম্যাথ থেকেও পড়া লাগে, হায়ার ম্যাথ থেকেও পড়া লাগে। যেমন এরকম একটা টপিক হলো সেটে কিন্তু জেনারেল ম্যাথে বেশি অঙ্ক নাই, মনে হয় 19টা না 20টা আছে, তারপরে আর নাই। এটা কিন্তু আপনাকে হায়ার ম্যাথ থেকেও করতে হবে, হায়ার ম্যাথ থেকেও কিন্তু সেটের প্রশ্ন হয়। সেট করার পরে দূরত্ব এবং উচ্চতা, এখান থেকে পিলিতে মাঝে মাঝে প্রশ্ন আসে, সবসময় আসে না, তো দূরত্ব উচ্চতারও এখান থেকে করে ফেলতে পারবেন, তাহলে এটা কভার হয়ে যাবে। আচ্ছা, মানে ত্রিকোণমিতির যে অংশটা আছে, আর পরিমিতি, এটা শুধু জেনারেল ম্যাথ করলেই হবে। পরিমিতিতে অর্থাৎ যে ঘনবস্তু সম্পর্কিত যেগুলো আছে, চতুর্ভুজ, ঘনক, কোণক কিংবা গোলক, এই যে বিষয়গুলো আছে, এই পরিমিতিটা আপনারা জেনারেল ম্যাথ থেকেই করবেন। 16.1, 2, 3, 4, 5 এরকম অনেকগুলো দেখবেন যে অনুশীলনী আছে, এখান থেকে করলে আপনার লিখিত পরীক্ষা ব্যাস কভার হয়ে যাচ্ছে। আপনি যদি লিখিত প্রস্তুতি নেন পেলে কিন্তু আপনি শর্টকাট করে ফেলতে পারবেন, নিজেই একটা পদ্ধতি বের করে ফেলবেন, কিন্তু শর্টকাট করে ফেললে কিন্তু লিখিত প্রস্তুতি হবে না। আচ্ছা, আর তারপর আরেকটা বিষয় আছে খুব মানে সেটা একটা বিরক্তিকর টপিক, কিন্তু এখান থেকে 10 নম্বর আর না আসলেও 5 নম্বরের প্রশ্ন হয়, সেটা হলো জ্যামিতি। হ্যাঁ, বৃত্ত কিংবা ত্রিভুজ কিংবা চতুর্ভুজ, এই বিষয়গুলো থেকে কিন্তু প্রতিবারই প্রশ্ন হয়, পেলিতেও তো হয়, লিখিত পরীক্ষায় হয়, সুতরাং স্কিপ করার কোনো সুযোগ নাই। আপনি এখন থেকে যদি পারেন তাহলে এটা একটু আগে রাখতে পারেন, আর নোট করে রাখতে পারেন। হ্যাঁ, জ্যামিতিটা একটু নোট করে রাখলে আপনার জন্য কি ভালো, পরে দেখতে সুবিধা হবে। আর প্রিলিমিনারি পরীক্ষায় আর একটা টপিক থেকে প্রশ্ন আসেই, মাস্ট আসে, সেটা হলো সূচক অথবা লগারিদম। সূচক লগারিদম থেকে প্রশ্ন মাস্ট হবেই, আর এই টপিকটা লিখিত পরীক্ষায় আছে, সুতরাং আপনি যখন প্রিলি করবেন সূচক লগারিদম লিখিত বই থেকেও পড়ে ফেলবেন। সূচক এবং লগারিদম জেনারেল ম্যাথে খুব কম, মানে খুব সীমিত কয়েকটা অঙ্ক আছে, এখান থেকে কিন্তু কমন আসবে না, আপনাকে অবশ্যই হায়ার ম্যাথটা করতে হবে। সূচক লগারিদমে হায়ার ম্যাথের অঙ্কগুলো করবেন জেনারেল ম্যাথটা করার পর। ওকে। আর 2 এবং 3 চলক বিশিষ্ট সমীকরণ, এটা জেনারেল ম্যাথেও কিছু আছে, জেনারেল ম্যাথ থেকে হুবহু কমন আসে, হায়ার ম্যাথেও কিছু আছে, দেখতে পারেন জেনারেল ম্যাথটাই দেখতে পারেন। আচ্ছা, তারপর বীজগণিত দেখবে, অর্থাৎ প্রথম থেকে যে আমাদের যে ম্যাথ শুরু হচ্ছে বাস্তব সংখ্যার পরের অধ্যায় বীজগণিত, এখান থেকে বীজগণিত করে ফেলবেন, জেনারেল ম্যাথ থেকেই করে ফেলবেন।
জেনারেল ম্যাথ থেকে বেশি আসে বীজগণিতটা। আর একটা আছে অসমতা। অসমতাটা হায়ার ম্যাথেও আছে বেশি, আর জেনারেল ম্যাথে কম। জেনারেল ম্যাথে নাই বললেই চলে, হায়ার ম্যাথ থেকে করে ফেলবেন অসমতা কিন্তু পিলিতে একটা প্রশ্ন মাস্ট হয় প্রতিবার, দেখবেন, খেয়াল করে দেখবেন, পিলিতে অসমতা থেকে একটা প্রশ্ন হবেই। আচ্ছা, লিখিত সবসময় হয় না, মাঝে মাঝে হয়। তো এই অসমতাটাও পিলির সাথে সাথে লিখিতটাও কমপ্লিট করে ফেলেন। উৎপাদকের বিশ্লেষণ পিলিতে তেমন আসে না বললেই চলে, কিন্তু লিখিত পরীক্ষায় আসে। লিখিত পরীক্ষায় উৎপাদকের বিশ্লেষণ আপনার জেনারেল ম্যাথ থেকে করলেই হবে। আর যেগুলো প্রিলিতে আসে আর লিখিত আসে এরকম টপিকগুলো গড়, মানে অ্যাভারেজ, পার্সেন্টেজ, শতকরা, আর লাভ ক্ষতি, অনুপাত, হ্যাঁ, প্রপরশন যেটা পড়াশোনার অঙ্ক, আর সরল ও যৌগিক মুনাফা, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, সরল এবং যৌগিক মুনাফা, এগুলো পিলের সাথে সাথে লিখিত পরীক্ষায়ও আসে। সুতরাং এই টপিকগুলোর সাথে মিল রেখে যদি একই সাথে আপনি প্র্যাকটিস করে নেন, তাহলে দেখবেন যে প্রায় 60 থেকে 70% সিলেবাস এখানে মিল আছে ম্যাথের ক্ষেত্রে, লিখিত এবং প্রিলিমিনারি। সুতরাং আপনি এই টপিকগুলো মিল রেখে অধ্যায়ভিত্তিক প্র্যাকটিস শুরু করে দিবেন। অধ্যায়ভিত্তিক প্র্যাকটিস করলে হবে কি, আপনি যখন 60% ম্যাথ আপনার কাভার থাকবে বা 70% কাভার হয়ে যাবে, তখন দেখবেন যে আপনি লিখিত পরীক্ষায় খুব বেশি চাপ অনুভব করবেন না। ঠিক আছে? তো সব মিলিয়ে আপনি পিলি এবং লিখিতর যে আপনার যে বললাম যে বিষয়গুলো মিল আছে, হ্যাঁ, বাংলাদেশ, তারপরে আপনার ম্যাথ, তারপরে হলো আপনার সায়েন্স যেটা বললাম, বাংলা, হ্যাঁ, সাহিত্য, ব্যাকরণ, এই সব মিলিয়ে আপনি কিছু বই ফলো করবেন যে বইগুলো পিলি এবং লিখিত দুটোতেই কাজে দিবে। তাহলে এরকম কয়েকটা বইয়ের নাম একটু বলে দিই। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই বইটা পিলি এবং লিখিত দুটোই আপনি কাজে লাগাতে পারবেন। নবম দশমের জেনারেল এবং হায়ার ম্যাথ, পুরোনোটা জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ। আর নবম দশমের বাংলাটা রাখবেন কাছে, পুরোনো যে বাংলাটা আছে, এই ব্যাকরণটা কিন্তু মাস্ট লিখিত পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই লাগবে। অর্থাৎ এখানে আপনি 30 মার্কের জন্য কিছু আইটেম আছে এখান থেকে পাবেনই, মাস্ট পড়ে যেতে হবে অবশ্যই। আচ্ছা, আর প্রকৌশলী মুজিবুর রহমানের আইসিটি বইটা, বিজ্ঞানের নবম দশম যে পুরনো বিজ্ঞান আছে ওইটা। আর এর পাশাপাশি আপনারা যদি পারেন, যেহেতু 47তম প্রিলিমিনারি এখনও সময় আছে, তো এর মাঝামাঝি আপনারা করতে পারেন, একটা হলো একটু পত্রিকাটা পড়তে পারেন। এতে হবে কি, আপনাদের ইংরেজি লেখার জ্ঞান কিংবা ভোকাবুলারিতেও, কিংবা বলেন যে ট্রান্সলেশন, এগুলোতেও কিন্তু তখন সাপোর্ট পাবেন। সব কিছু কিন্তু মুখস্থ আইটেম দিয়ে হয় না লিখিত পরীক্ষায়, নিজের উপস্থিত বোধ শক্তি, বিবেচনা, হ্যাঁ, এগুলো দিয়ে লিখে আসতে হয়। কমন পাবেন না লিখিত পরীক্ষায়, এভাবে কমন পাবেন না, আপনাকে ওই উপস্থিত মেধা দিয়ে লিখে আসা লাগবে। কিন্তু এই যে বিষয়গুলো মিল আছে, এগুলো যদি প্র্যাকটিসে রাখেন, এইগুলো যদি আগে থেকে কাভার হয়ে যায়, আপনি যথেষ্ট সাপোর্ট পাবেন ইনশাল্লাহ লিখিত পরীক্ষায়। সকলের জন্য শুভকামনা। পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।